একটি আমূল পরিবর্তনের পর ৬ মাস ধরে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছিল। আসলে কি ঘটতে যাচ্ছে তা মানুষ বুঝে উঠতে পারছিল না। ঠিক এরকম একটি পরিস্থিতিতে জুলাই গণহত্যার উপর গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশ, মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য, তারপর কমিশনগুলোর সব পরামর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য প্রধান উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টা আমাদের জাতীয় জীবনে একটা নতুন দিগন্তর উন্মোচনের ইঙ্গিত বহন করছে। আর এটাও সত্য, আন্তরিক প্রচেষ্টা ছাড়া কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। মহান আল্লাহ তাআলা মানুষের এ ধরনের প্রচেষ্টাকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, জেনে রেখো, আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। সূরা আর-রদ আয়াত ১১। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা এটা পরিষ্কার করে দিয়েছেন, আমরা যদি ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন না। তাই নিষ্ঠুরতম শাসনের অবসানের পর জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা চালানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। অর্থাৎ জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসরের পথ ঠিক করা। গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ইঙ্গিতই আমাদের দিয়েছেন। কমিশনের এই প্রথম বৈঠকে ২৬টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ২০৫ জন অংশগ্রহণ করে গোটা দেশবাসীকে জানিয়ে দিয়েছেন, ফ্যাসিবাদের নিগড় থেকে বের হয়ে একটি নতুন বাংলাদেশ গঠনে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিরল ঘটনা যে একজন অরাজনৈতিক ব্যক্তির নেতৃত্বে জাতীয় ঐক্যের প্রশ্নে রাজনৈতিক নেতারা ঐক্যমত্য পোষণ করলেন। ওই দিন ঐক্যমত্য কমিশনের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধনী ও সমাপনী ভাষণে যে দৃঢ়তা দেখিয়েছেন তা সাধারণ মানুষকে প্রচণ্ডভাবে উজ্জীবিত করেছে। তিনি তার ভাষণে বিগত ৬ মাসকে প্রথম পর্ব এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে সংস্কারের পরামর্শগুলো বাস্তবায়নের ধাপকে দ্বিতীয় পর্ব হিসেবে অভিহিত করে তার দৃঢ় অবস্থানকে আরও জোরালোভাবে জানান দিয়েছেন। অন্যদিকে বিশ্বের ছোট বড় সব দেশ বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা সহ সব ধরনের সাহায্য করার কথা বলায় জনমনে আস্থা আরো বেড়ে গেছে। বিশেষ করে জাতিসংঘের তদন্ত রিপোর্টে জুলাই গণহত্যার ভয়াবহ চিত্র ফুটে ওঠা এবং জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায় মুক্তি না পাওয়ার বিষয়টিতে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যই মূলত অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে কঠিন দায়বদ্ধতায় আটকে দিয়েছে। কারণ জাতিসংঘের তদন্ত রিপোর্টকে অন্তর্বর্তী সরকার কিংবা আগামী দিনে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তাদের কারো পক্ষেই এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। আমরা আমেরিকা কিংবা মার্কিন সমর্থন পুষ্ট ইসরায়েল নই যে জাতিসংঘের তদন্ত রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো। বরং মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের হত্যাকারীদের দায় মুক্তি না দেওয়ার নির্দেশনা রাষ্ট্রের সব অঙ্গ ও রাজনীতিবিদরা মেনে নিতে বাধ্য। এছাড়াও জাতিসংঘের সঙ্গে আমাদের অনেক বিষয়ে দায়বদ্ধতা রয়েছে। বিশেষ করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম আরেকটি খাত হচ্ছে জাতিসংঘ। আমাদের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মিশনে গিয়ে বছরে প্রায় ১,০০০ কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। সে বিবেচনায় সেনা ও পুলিশ বাহিনীর কর্মকর্তারাও জাতিসংঘ তদন্ত রিপোর্ট অনুযায়ী জুলাই গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার ব্যাপারে দায়বদ্ধ হয়ে পড়েছেন। এদিকে জাতিসংঘের রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর আমাদের স্মরণ করিয়ে দিল বসনিয়া ও রুয়ান্ডার যেসব নির্মম ও নিষ্ঠুর গণহত্যার কথা, যেসব গণহত্যার বিচার করেছিল জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুতরাং বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার শুধু বাংলাদেশে নয়, জাতিসংঘ প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালেও হতে পারে। তাই বিচারে জাতিসংঘকে যুক্ত করতে পারলে অন্তর্বর্তী সরকারের সাফল্য অন্য মাত্রায় পৌঁছাবে। যেমন বসনিয়া গণহত্যার বিচারের জন্য জাতিসংঘ নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল, আর রুয়ান্ডা গণহত্যার বিচার হয়েছিল তানজানিয়ার আরুশা শহরে প্রতিষ্ঠিত জাতিসংঘ আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে। সেখানে অনুষ্ঠিত সেই বিচারে অভিযুক্তদের বিরুদ্ধে ৪ ধরনের অভিযোগ আনা হয়েছিল: গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ,
যুদ্ধের নিয়মনীতি লঙ্ঘন, জেনেভা কনভেনশনের ভয়াবহ লঙ্ঘন। ওই অভিযোগগুলোর প্রায় সবই বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং জাতিসংঘের ট্রাইব্যুনালে বিচার হওয়ার ব্যাপারে বাধা থাকার কথা নয়। বসনিয়া গণহত্যার বিচারে অন্যতম অভিযুক্ত কুখ্যাত সার্ব নেতা রদোভান কারাদ্জিচের 40 বছরের কারাদণ্ড হয়। প্রধান আসামি হিসেবে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের বিরুদ্ধে রায় ঘোষণার আগে কারাগারে তার মৃত্যু ঘটে। মিলোসেভিচ নিজের সম্পর্কে এত উচ্চ ধারণা পোষণ করতেন যে তার বিরুদ্ধে আনা গণহত্যাকে তিনি অবলীলাক্রমে অস্বীকার করে যাচ্ছিলেন। ভাবখানা এমন ছিল যেন বলকান অঞ্চলে কিছুই ঘটেনি, অথচ সেখানে হাজার হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। একমাত্র স্রেবেনিৎসারে মুসলিম নারী ও শিশুদের আলাদা করে সক্ষম সব পুরুষকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতদের সংখ্যা ছিল 8,000। তারা সার্ব নয়, শুধু এই অপরাধে এই গণহত্যা চালানো হয়েছিল। যেমন করে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ করে না, এই অপরাধে জুলাই গণহত্যা সহ 15 বছর ধরে শত শত মানুষ গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছেন। আর ঠিক মিলোসেভিচের মতোই বাংলাদেশের গণহত্যাকারীরাও এমন ভাব দেখাচ্ছেন যে কোনো হত্যাকাণ্ডের ঘটনাই ঘটেনি, যা কিছু ঘটেছে তা সবকিছুই ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। অপরদিকে রুয়ান্ডা গণহত্যার হোতাদের অনেকে আশ্রয় নিয়েছিল ফ্রান্সে, কারণ গণহত্যা চালানো সত্ত্বেও ফরাসি সরকার তৎকালীন হুতু নিয়ন্ত্রিত রুয়ান্ডা সরকারকে সহায়তা করে যাচ্ছিল। ফরাসিদের সহায়তা ও সমর্থন গণহত্যাকে আরও তীব্র করে তুলেছিল। তবে সেই ঘটনার 26 বছর পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো রুয়ান্ডা গণহত্যার দায় স্বীকার করেছিলেন। অন্যদিকে একইভাবে বাংলাদেশে গণহত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছে, আর গণহত্যাকারীরা আগাগোড়া ভারতের সমর্থন পেয়ে আসছে। কিন্তু আমরা জানি না শেষ পর্যন্ত আমাদের প্রতিবেশী দেশটি কী ভূমিকা পালন করবে।